আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্টুডেন্ট কেয়ার সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচএসসি 2022 ক্যান্ডিডেট যে পরীক্ষার্থী আছে তাদের অষ্টম সপ্তাহের কি অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। আপনাদের সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রে ছিল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের অবদান। আপনাদের বিষয় কোড হচ্ছে 111। তো চলুন শুরু করি। প্রথমে লিখেছি প্রত্নতত্ত্বের ধারণা ও এর উৎস। খনন কাজের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন বা প্রাচীন সভ্যতার বিভিন্ন উপাদান উদ্ধার ও বৈজ্ঞানিক কাজকে বিশ্লেষণ করাই হচ্ছে প্রত্নতত্ত্ব, যাকে ইংরেজিতে আর্কোলজি শব্দটি বলা হয়ে থাকে। এই আর্কোলজি শব্দটি একটি লজিক শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে প্রাচীন অধ্যায়। প্রাচীন সমাজ সভ্যতা ও সংস্কৃতির উৎস অনুসন্ধানে প্রত্নতত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্নতত্ত্বের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিখিত উপাদান ছাড়াও কেবল ব্যবহার্য সামগ্রী বা অলিখিত উপাদান থেকে ধ্বংস হয়ে যাওয়া সভ্যতার নানা বৈশিষ্ট্য উদ্ঘাটন করা যায়। উইলিয়াম কার্নিংটনকে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মূল উদ্যোক্তা হিসেবে মনে করা হয়। প্রাচীন কোনো নিদর্শন উদ্ঘাটনের লক্ষ্যে খনন কাজ পরিচালনা করার আগে ভৌগোলিক এলাকা শনাক্তকরণের জন্য রিমোট সেন্সিং ব্যবহার করা হয়। এছাড়াও মাঠ জরিপ পদ্ধতি, এরিয়াল জরিপ, ভৌগোলিক জরিপ পদ্ধতিও ব্যবহার করা হয়। তবে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য খনন কাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। খননের মাধ্যমে প্রাপ্ত উপাদানের বয়স, কার্বন ডেটিং পদ্ধতি নির্ধারণ করা হয়। এরপরে আছে প্রত্নতত্ত্বের উৎসসমূহ, সোর্স অফ আর্কিওলজি। প্রত্নতত্ত্বের ভিত্তি হচ্ছে নিয়মতান্ত্রিক খনন কার্যক্রম। খনন কাজের মাধ্যমে অতীত ইতিহাস উন্মোচিত হয়। খননের মাধ্যমে প্রাপ্ত হাড়, মাথার খুলি, ব্যবহার্য সামগ্রী, অস্ত্র, যন্ত্রপাতি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে প্রাচীন যুগের মানব সমাজ ও তাদের সংস্কৃতি সম্পর্কে কার্যকর ধারণা পাওয়া যায়। বহুবিধ উৎস থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ঘাটন করা যায়, যেমন লিখিত উৎস ও মৌখিক উৎস, দুইটা আছে। তো প্রথমে লিখিত উৎস কি হচ্ছে? লিখিত উৎস হচ্ছে খনন কাজের মাধ্যমে প্রাপ্ত সাহিত্য, দলিল, দস্তাবেজ, লিপি প্রভৃতি প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। এসব থেকে প্রাচীন সমাজ ও সভ্যতার সময়কাল, শাসকবর্গ, তাদের শাসনকার্য, আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কার্যকর ধারণা লাভ করা যায়। এরপর আছে মৌখিক উৎস। প্রাচীন লোককথা, গল্প, কেচ্ছা কাহিনী, রূপকথার ইত্যাদি প্রত্নতত্ত্বের মৌখিক উৎস হিসেবে স্বীকৃত। যুগ যুগ কিংবা বংশ পরম্পরায় এসব মৌখিক উৎস সমাজে চলমান থাকে। সাধারণত বয়োজ্যেষ্ঠদের নিকট থেকে এগুলো পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়। এরপর আছে প্রত্নতত্ত্বের শ্রেণীবিভাগ। সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল। পরিবর্তনের মধ্য দিয়ে আদিম সমাজ থেকে আধুনিক সমাজের উদ্ভব ও বিকাশ সাধিত হয়েছে। ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে উন্নত রূপ লাভ করাকে সমাজের বিবর্তন বলে অভিহিত করা হয়। বিবর্তনের মাধ্যমে সমাজ প্রাগৈতিহাসিক বা প্রাচীনকাল থেকে আধুনিক যুগে পদার্পণ করেছে। নানা উৎপাদন ও দৃষ্টিকোণ থেকে মনীষীরা বিবর্তিত সমাজের বিভিন্ন শ্রেণী বিভাজন করেছেন। ফলে সমাজের বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়। খনন কাজের মাধ্যমে প্রাপ্ত উপাদানের বিভিন্ন প্রত্নতাত্ত্বিকেরা সমাজের যে শ্রেণী বিভাজন স্তর করেছেন তা হচ্ছে প্রাচীন স্তর যুগ, মধ্য স্তর যুগ, আর হচ্ছে নব্য প্রস্তর যুগ। তো প্রথমে আমরা প্রাচীন স্তর যুগ নিয়ে কথা বলবো। প্রাচীন প্রস্তর যুগ এর ইংরেজি প্রতিশব্দ হলো প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হলো প্যালেওথেটিক বা অমর। গ্রিক শব্দ প্যালেও পুরাতন এবং
লিথোস পাথর শব্দদ্বয়ের সমন্বয়ে কি প্যালেওথেটিক শব্দটি গঠিত। এই যুগটি ছিল প্রস্তর যুগের প্রথম পর্যায়। প্রাগৈতিহাসিক এ যুগকে সময়ের হিসেবে সবচেয়ে দীর্ঘতম বলে আখ্যায়িত করা হয়েছে। প্রাথমিকভাবে 10 থেকে 15 লক্ষ খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগের সময়কাল বিবেচনা করা হয়। তবে প্রয়োজনীয় প্রমাণাদি না পাওয়ায় আধুনিক প্রত্নতাত্ত্ববিদ ও ইতিহাস গবেষকরা এ যুগের সময়কাল সংক্ষিপ্ত করে 1 লক্ষ থেকে 10,000 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখেন। এ যুগে অবিকৃত অমসৃণ ও স্থূল পাথরের অস্ত্র ব্যবহার হয়েছে। যাবতীয় তথ্য প্রমাণ থেকে দাবি করা হয়েছে যে মানব সভ্যতার প্রাথমিক বিকাশ প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগেই ঘটেছিল। প্রাচীন প্রস্তর যুগটি ছিল প্রস্তর যুগের প্রথম পর্যায়। এরপর আছে কি মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের প্রান্তিক পর্যায় এবং নব্য প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়। ইউরোপে এ যুগ প্রায় 11,000 থেকে 5,000 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এ যুগের অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। মধ্যপ্রস্তর যুগে ইউরোপের তৃণভূমি বা তুন্দ্রা অঞ্চলে গভীর বন বনানীর সৃষ্টি হয়েছে। চতুর্থ বরফ যুগের পরবর্তী সময় বেঁচে যাওয়া মানুষেরা নতুনভাবে প্রকৃতির সাথে খাপ খাওয়াতে সক্ষম হয় এবং এরা মধ্যপলীয় সংস্কৃতির জন্ম দেয়। এরপর আছে কি নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর শব্দটি এসেছে ইংরেজি নিওলিথিক শব্দটির প্রতিশব্দ থেকে। গ্রিক শব্দ নিও অর্থ নব বা নতুন এবং লেথোস পাথর এর সমন্বয়ে নিওলিথিক শব্দটি উদ্ভব। বিখ্যাত ইংরেজ প্রত্নতত্ত্ববিদ স্যার জন লুবক 1865 সালে প্রথম নিওলিথিক শব্দটি ব্যবহার করেন। আনুমানিক 8,000 থেকে 3500 খ্রিস্টপূর্ব অব্দের মধ্যে ও নিকট প্রাচ্য নব্য প্রস্তর যুগ প্রথম বিকাশ ঘটে। অতঃপর ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং অবশেষে খ্রিস্টপূর্ব 2500 অব্দে ইংল্যান্ডও এ যুগের সূচনা হয়। সমাজ ও সভ্যতার অগ্রগতির ইতিহাসে নব্য প্রস্তর যুগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক গর্ডন চাইল্ড খাদ্য আহরণ পর্যায় থেকে খাদ্য উৎপাদনের জন্য কৃষিকাজ উত্তরণকে নব্য প্রস্তর যুগ বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন। এরপর বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে মহাস্থানগড়ের অবদান। বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মহাস্থানগড়। পাহাড়পুরের মতো এখানেও বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। ধারণা করা হয় বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে মহাস্থানগড় সর্বাধিক প্রাচীন। অবস্থান: বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ নগরী পুন্ড্রনগরের অবস্থান। ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থিত এই পুন্ড্রনগরী হচ্ছে মহাস্থানগড়। এর পূর্ব দিকে করতোয়া নদী প্রবাহিত। প্রাচীন ও সভ্যতাটি উত্তর দক্ষিণে প্রায় 1500 মিটার এবং পূর্বে পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। সমাজ ও সভ্যতার বিকাশে মহাস্থানগড়ের অবস্থান বা অবদান। মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে বহু প্রাচীন নিদর্শন বা প্রত্ন সম্পদ পাওয়া গেছে, যার মধ্যে পাথরের বিশ্বমূর্তি, বিভিন্ন আকারের বোতাম, গুটিকা, নানা রঙের মাটির পাত্র, থালা বাসন, জলপাত্র, রান্নার হাঁড়ি পাতিল, তামা, ব্রোঞ্জের গহনা, সোনার অলংকার, আংটি ও বালা, পোড়ামাটির মূর্তি ও খেলনা, গোলাকার মাটির সেল, মুদ্রা ও কড়ি, দোয়াত, প্রদীপ, সিরামিক্স উল্লেখযোগ্য। এখানকার স্থাপত্য শিল্প
প্রাচীরের গায়ের জ্যামিতিক নকশা, সিঁড়ি প্রভৃতি প্রাক মুঘল আমলের মুসলিম ঐতিহ্যের ইঙ্গিতবাহী। এখানে প্রাক মুঘল আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ, আরবীয় সুফি সাধক সুলতানের মহিউসওয়াব বলখির মাজার ও বখলির মাজার ও মসজিদ রয়েছে। সার্বিক বিবেচনায় মহাস্থানগড় জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সংস্কৃতির সংমিশ্রণ। প্রাচীন বাংলায় তথ্য উদ্ঘাটনে মহাস্থানগড়ের প্রত্নসম্পদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ১৫ শতাব্দী পর্যন্ত এখানে একটি সমৃদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল। এ সভ্যতায় বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির প্রভাব ছিল। খ্রিস্টীয় ৪র্থ দশকের পরে ক্ষুদ্র কক্ষবিশিষ্ট আবাসন নির্মাণ পদ্ধতি প্রাচীন বাংলার নিজস্ব স্থাপত্য কৌশলের প্রমাণ হাজির করে। বৌদ্ধ ধর্মের উপর ব্রাহ্মণ ধর্মের বিজয় বার্তাকে ধারণ করে মহাস্থানগড় একটি মূর্তি নির্মিত হয়েছে। আবিষ্কৃত প্রস্তর মূর্তিগুলোতে বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রভাব প্রকট। আবার সুলতান বলখি মহিউসওয়াবের মাজার মুসলিম আমলের নিদর্শন বহন করে। সার্বিক বিবেচনায় বাংলাদেশের সমাজ ইতিহাস অধ্যয়নে মহাস্থানগড়ের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নাম পুণ্ড্রনগর বা মহাস্থানগড়। এখানে জৈন, বৌদ্ধ, হিন্দু ধর্ম এবং সর্বশেষ মুসলিম সংস্কৃতির উৎকর্ষ লাভ করেছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ১৫ শতক পর্যন্ত এখানে সাংস্কৃতিক ও সভ্যতার বিকাশ অব্যাহত ছিল বলে ধারণা করা হয়। বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, পরশুরামের প্রসাদ, খোদাই পাথর ভিটা, শিলাদেবীর ঘাট, লক্ষ্মীনন্দর মেঘমুনির ঘন প্রভৃতি এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিদর্শন। বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে ময়নামতীর অবদান। ময়নামতি অবস্থান কুমিল্লার ময়নামতি বাংলাদেশের বৌদ্ধ ও প্রাচীন সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কুমিল্লা জেলা শহরের ৭ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত। এখান থেকে ১.৫ কিলোমিটার দক্ষিণে ময়নামতি শালবন বিহার ধ্বংসাবশেষ। সমগ্র প্রত্নতাত্ত্বিক এলাকায় ময়নামতি লালমাই পাহাড়ি অঞ্চলে প্রায় ১১ মাইল এলাকা জুড়ে অবস্থিত। শালবন বিহারের সন্নিকটে স্থাপিত জাদুঘরে ময়নামতিতে প্রাপ্ত বিভিন্ন প্রত্নসামগ্রী সংরক্ষণ করা হয়েছে। এরপরে আছে সমাজ সভ্যতার বিকাশে ময়নামতির কি অবদান। ময়নামতি আবিষ্কৃত প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে এখনো সংক্ষেপে আলোচনা করা হলো। শালবন বিহার। অধিক সংখ্যক শালবন বৃক্ষের কারণে এই স্থাপনার নাম শালবন বিহার বলে মনে করা হয়। এখানে চতুষ্কোণ আকৃতির একটি বৌদ্ধ বিহার পাওয়া গেছে। ইট নির্মিত বিহারের প্রতিটি দেয়ালে প্রায় ১৬৮ মিটার লম্বা। মূল বিহারটি ১৬ ফুট প্রস্থ ও ৪ থেকে ৬ ফুট উঁচু দেয়াল দ্বারা পরিবেষ্টিত। উত্তর দিক থেকে ইট নির্মিত ৫৩ ফুট দীর্ঘ রাস্তা রয়েছে। এটি একমাত্র প্রবেশপথ। ২.৫ মিটার প্রশস্ত তোরণ দিয়ে ৩৩ বাই ২৪ ফুট হলঘর প্রবেশ করা যায়। বিহারের চতুর্দিকে ভিক্ষুকদের বসবাসের জন্য ১২ বাই ১২ ফুট ১১৫টি কক্ষ রয়েছে। এসব কক্ষ দেয়াল দিয়ে একটি থেকে আরেকটি পৃথক করা হয়েছে। কক্ষগুলোতে বুদ্ধ মূর্তি, নিত্য ব্যবহার্য সামগ্রীর রাখার ব্যবস্থা ছিল। কটিলা মুড়া। শালবন বিহার হতে ৫ কিলোমিটার উত্তরে সেনানিবাস অঞ্চলে কটিলা মুড়া অবস্থিত। একটি টিলার উপর ৩টি স্তূপ ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই ৩টি স্তূপকে বৌদ্ধ ধর্মের প্রধান ৩টি প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। চারপত্র মুড়া। কটিলা মুড়া থেকে প্রায় ২.৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সেনানিবাসের মধ্যেই একটি ছোট পাহাড়ের উপরে চারপত্র মুড়ার অবস্থান। এটি মূলত একটি সমাধিক্ষেত্র। সমাধিস্থলের পূর্ব দিকে একটি হলঘর আবিষ্কৃত হয়েছে। চারপত্র মুড়ার
প্রায় 2 কিলোমিটার উত্তরে 105 ফুট দীর্ঘ ও 55 ফুট প্রস্থ একটি বৌদ্ধ মন্দির পাওয়া গেছে। রানী ময়নামতির প্রসাদ। ময়নামতি ও লালমাই পাহাড় শ্রেণীর উত্তর প্রান্তরে অবস্থিত এবং সংলগ্ন ভূমি থেকে কিছুটা উঁচু স্থানে রানী ময়নামতির প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সম্প্রতি খননের ফলে বড় আকারের প্রাচীন আবিষ্কৃত হয়েছে। আনন্দ বিহার। এই অঞ্চলে প্রাপ্ত বৌদ্ধ ধ্বংসস্তূপের মধ্যে আনন্দ বিহার সবচেয়ে বড়। এই বিহারকে আনন্দবাজার বাড়ি বলে মনে করা হয়। কটিলামুড়া থেকে 1 কিলোমিটার দক্ষিণে ময়নামতি লালমাই পাহাড়ের উপত্যকায় সমতল ভূমিতে আনন্দ বিহার অবস্থিত। জানা যায় অষ্টম শতকের দেববংশের রাজা আনন্দদেব শালবন বিহারের অনুরূপ একটি বিশাল বৌদ্ধবিহার স্থাপন করে বৌদ্ধ ধর্মের প্রসারে অবদান রেখেছিলেন। আনন্দ বিহারের কয়েকটি দেওয়াল পোড়ামাটির ফলকচিত্র রয়েছে। সাপ, নেউল, মাছ, শূকর, ময়ূর, রাজহংসী, ঘোড়া, বানর, যোদ্ধা, সিংহ প্রভৃতি দৃষ্টিনন্দন চিত্র রয়েছে। ময়নামতিতে প্রাপ্ত প্রত্নতত্ত্ব সামগ্রী। ময়নামতিতে উদ্ধারকৃত প্রত্নসামগ্রীর মধ্যে 8টি তাম্রফলক, 3টে স্বর্ণমুদ্রা, 224টি রৌপ্য মুদ্রা, 6টি স্বর্ণালঙ্কার, 2টি ব্রোঞ্জের স্মারকধার, ব্রোঞ্জ নির্মিত অসংখ্য বৌদ্ধ মূর্তি, বোধিসত্ত্ব ও অন্যান্য বৌদ্ধ দেবী-দেবীদের মূর্তি, অসংখ্য পোড়ামাটির ফলকচিত্র, অলঙ্কৃত ইট, প্রস্তর ভাস্কর্য, তামার পাত্র, বিভিন্ন ধাতু নির্মিত আংটি, কানের দুল এবং ইত্যাদি। ময়নামতির সভ্যতা ধ্বংসের প্রকৃত কারণ আজও জানা যায়নি। এখানে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হয় ব্রাহ্মণ্য ধর্মের পূর্ণ জাগরণের সময় এই বৌদ্ধ সভ্যতাটি গুরুত্ব হারিয়ে ফেলে এবং কালক্রমে ধ্বংসস্তূপে পরিণত হয়। এটাই ছিল আপনাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উত্তর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ।